স্বাগতম। আজ একটা বিশেষ দিন হিসেবে আমরা যারা নানান বিষয়ে জানবার আগ্রহ প্রকাশ করি, কতটা জানতে পারি পরের কথা, সেই দিন যেটা আমাদের বাঙালির মননের উৎসবের মধ্যে অন্যতম, সেরাও বলা যেতে পারে, আমার কাছে তো সেরা, সেটা হচ্ছে কলকাতা বইমেলা উদ্বোধিত হলো বা হচ্ছে। এরকম সময় আমরা এখানে অনুষ্ঠান করছি। দেখুন, একটা কথা আপনাদের কাছে গোড়াতেই বলে রাখা ভালো, পেশায় যে যাই হন না কেন, সে ডাক্তার হতে পারে, মাস্টার হতে পারে, শিক্ষক হতে পারে, জ্যোতিষী হতে পারে, বইমেলা কিন্তু আপনার জ্ঞান বৃদ্ধি করে। এবং বইমেলাতে আপনার জ্ঞান বৃদ্ধি হলে পেশার যারা রয়েছেন বা আপনারা যাদের কাছে যাচ্ছেন, জ্যোতিষীর কাছেই ধরে নিন, তার যদি জ্ঞান বৃদ্ধি হয় তাহলে সেটা আপনার পক্ষে উপকারের, কারণ সেই মডার্ন বইগুলো সেখানে পাবে। সুতরাং আমি সেই আদিকালের সিটিভিএন যবে শুরু হয়েছিল, জ্যোতিষ অনুষ্ঠান 2001 ওই সময়কার জ্যোতিষ যদি এখনো চালাতে যাই তাহলে তো মহা মুশকিল হবে। এখন T20 যুগ, যে কারণে ট্যারো কার্ড এত পপুলার হলো। আমি সেদিনকে একটা কি সিনেমা দেখছিলাম, অফিসে কাজ করতে করতে দেখলাম ট্যারো কার্ডের একটা উচ্চারণ রয়েছে, যে বাইরের ফিল্ম, যে উই আর ওয়াচিং দ্য ট্যারো কার্ড, লেটস সি হোয়াট উইল বি আওয়ার ফিউচার। সুতরাং এটার একটা জায়গা তৈরি হলো, আজকে অনুষ্ঠানের একটা দম পেলাম। এই আঙ্গিকে আমরা আমাদের অতিথি শ্রীময়ীকে পেয়েছি, যিনি নিজে শিক্ষিতা, কিন্তু আজকের দিনটি তিনি কি জানেন বা কতটা সেলিব্রেট করেন। লেটস স্টার্ট উইথ হার। ইয়েস, নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সকলে ভালো আছেন আশা করছি। হ্যাঁ, কলকাতা বইমেলা প্রসন্ধ্যা, যেটা হচ্ছে যে সত্যি বাঙালির মনের, প্রাণের এবং মননের একটা জায়গা। এবং আমার মনে পড়ে যে খুব ছোট্টবেলায় আমি যখন যাওয়া শুরু করি তখন সুনীল গঙ্গোপাধ্যায়কে আমি সামনাসামনি দেখেছিলাম। হ্যাঁ, এবং সেই সবুজ কালের মুক্তাক্ষরে মন ভরে গেছিল। তো আজকে কোথাও কোথাও আমি ধরুন নিজেও খুব সবুজ কালির ভক্ত, এবং আমার কাছে যারা আসেন জানেন আমি আমার লেটার হেডে সবুজ কালিটা ব্যবহার করি। কোথাও একটা ছাপ হয়তো থেকে গেছে, অনুরণন থেকে গেছে, কারণ সামথিং ডিফারেন্ট আমার লেগেছিল সবুজ কালিটা, এবং হাতের লেখার কথা তার বলার না। তো সুতরাং সেই রোম্যান্স, সেই মুগ্ধতা বাঙালি হিসেবে আমার মধ্যে রয়ে গেছে। এবং বইমেলাতে আমি তখনও যেতাম, আমি যাই, গিয়ে থাকি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে বই আজকেও যান, হ্যাঁ, সল্ট লেকে যেটা, হ্যাঁ। এবং বই কেনা ব্যাপারটি এটা অনেক ছোটবেলা থেকে আমাদের পরিবারের মধ্যে একটি ব্যাপার। তো আমাদের উত্তরপাড়া বাড়িতে একদম দেয়াল ভর্তি সাজানো, ওটা তো খুব শিক্ষিত জায়গা। হ্যাঁ হ্যাঁ। তো সুতরাং সেইগুলো দেখে পড়ে বড় হয়েছি। সুতরাং বইমেলার একটা আলাদা মিনিং তো নিশ্চয়ই আছে। এবং যেটা হচ্ছে যে ইউকে হচ্ছে এবছরের যেটা থিম, এবং সেখানে ট্যারো কার্ড খুব ওয়ার্মলি অ্যাকসেপ্টেড। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। তো সুতরাং সেই সংক্রান্ত বইপত্র আমি কিছু ঘাটাঘাটি, হ্যাঁ, আবার নতুন করে আবার হয়তো নতুন কিছু এসছে। হ্যাঁ, নতুন কিছু এসছে। তো সেগুলো কালেকশনে রাখবার চেষ্টা বা নিজেকে আপডেটেড বা আপগ্রেডেড করার চেষ্টা, এটা আমার মধ্যে প্রথম থেকে আছে, আজও আছে, কারণ শিক্ষার কোনো শেষ নেই, কোনো বয়স নেই। চমৎকার লাগলো আমার এই কথাটা এই কারণে, শ্রীময়ীর সঙ্গে অনুষ্ঠান করার মজাটা এটাই যে শ্রীময়ী কিন্তু পড়াশোনা জগতের মানুষ। যে কোনো শিক্ষার ক্ষেত্রেই আপনারা শিক্ষিত মানুষের হাত ধরলে আপনার পক্ষে আক্ষরিক করতে, সেটা অ্যাস্ট্রোলজি হোক, ডাক্তারি হোক, যাই হোক না কেন, সেটা ভালো। সুতরাং একেবারেই আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে তার প্রতিটি কথার মধ্যে কোনো রকম ছলনা নেই, একদম পরিষ্কার বাস্তব সত্যি বললেন। সত্যি কথাই তো। সুনীল গঙ্গোপাধ্যায় তাকে যদি সই করে দিয়ে থাকেন বা এক ছড়া লিখে থাকেন সবুজ কালি দিয়ে, সেটা স্মৃতিচারণের সঙ্গে সঙ্গে আমি একটু আমাদের সাবজেক্টে চলে আসি। 2024 অলরেডি স্টার্টেড, এবং 2024 হচ্ছে গিয়ে সবগুলো যদি যোগ করা যায়, এটাও কিন্তু ওই ইউকের মতনই একটা ব্যাপার। ওরা নিউমারোলজিটা খুব বিশ্বাস করে। এটার সংখ্যাটা হচ্ছে 8, নাম্বার অফ 8। এই 8 কতটা ভালো কতটা খারাপ, আজ এই নিয়ে আলোচনা যদি একটু করেন। হ্যাঁ, দেখুন, 8 সংখ্যাটি বা যেটা হচ্ছে 8 সংখ্যা যদি ডেস্টিনি নাম্বার হয়, যেটাকে বলা হয় ইয়ার অফ স্যাটার্ন। আর এই বছরের মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে প্রসুন্দা, দেখবেন 2024, এইভাবে আমরা 8টাকে ধরছি। তো কিন্তু আপনি যদি দুটো সংখ্যা পাশাপাশি যোগ করেন, সেক্ষেত্রে দেখবেন
2 0 তারপর আরেকটা 2 মিলে কত হলো 4, আবার লাস্টে আরেকটা 4। তো একটা শনির বছরে দুটো রাহু মানে দুটো ইউরেনাস কিন্তু পাশাপাশি বসে আছে। এটা খুব মানে সেই ধাঁধার মতো ব্যাপারটা লাগলো। আপনি পাশাপাশিই যোগ করছেন কিন্তু মানে ম্যাক্সিমাম লোক পরপর পরপর যোগটা করে যান, কিন্তু মাঝখানটা যদি আপনি ডিভাইড করেন দেখবেন দুটো 4 থেকে গেছে সেক্ষেত্রে। তো সুতরাং এই বছরে প্লাস মাইনাস দিকগুলো আমরা অবশ্যই আলোচনা করব, এবং তার সঙ্গে আমরা দুজন ব্যক্তিত্বের নামও করতে চাইবো যারা মানে নাম্বার 8 এবং যারা ফেমাস। তো ফার্স্টে বলবো যে 8 বছরটা কি দাঁড়াবে এটা আমি ইতিপূর্বেও বলে গেছি। স্ট্রাগল, স্ট্রেস, হার্ডলস, কিন্তু সেটা পেরিয়ে সাফল্য। ইফ ইউ মানে ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড, আপনার মধ্যে যদি সেই পজিটিভিটিটা থাকে এবং সেই নিজেকে পাওয়ার আপ করার চেষ্টাটা থাকে, সেটা আপনি ফুটবল খেলেই করুন বা আপনি যে ধরুন রিসার্চ ওয়ার্কার, মানে সেক্ষেত্রে আপনি রিসার্চের পেছনে আপনি মানে একদম দিন রাত্রি এক করে দিলেন। হ্যাঁ, এবছরটা যেটা হতে পারে মানে কোনো তথ্য কিন্তু আবিষ্কার হতে পারে, কোনো মেডিসিন আবিষ্কার হতে পারে, এগুলো কিন্তু স্যাটার্নের ব্লেসিং। এই জায়গাগুলো কিন্তু এ বছরটা আসতে পারে। আর 8 সংখ্যাটাকে মানে 8টাকে আমরা যদি ভাঙি দেখবেন দুদিকে দুটো মানে কয়েন বা সিক্কার মতো রয়েছে, ওপরে একটা নিচে একটা, এবং সাইন অফ ইনফিনিটি, ডাবল সাইন অফ ইনফিনিটি রয়েছে। সুতরাং আপনি যদি পরিশ্রম করেন, আপনি যদি স্পিরিচুয়ালিটিতে বিশ্বাস করেন বা আপনি নিজে স্পিরিচুয়াল পার্সন নন বা কিছু পরিমাণে লোক কল্যাণ করে থাকেন, সমাজ কল্যাণ করে থাকেন, তো সেক্ষেত্রে দেখবেন মানে এটা পাবলিসিটির ব্যাপার না। যদি মানে বাই হার্ট আপনি কোনো দুস্থ মানুষকে কিছু দিলেন, কাউকে একটু হেল্প করলেন, শুধুমাত্র অর্থ দিয়ে না। আমি অনেকবার বলেছি যে রাস্তা পার করে দেওয়াটা একটা বিশাল হেল্প। যিনি হাঁটতে পারছেন না, যার পাটা উঠছে না, তো তাকে যদি আপনি একটু রাস্তাটা পার করে দেন, যিনি চোখে দেখতে পান না, এটা আমরা কলকাতা শহরে খুব সুন্দর দেখি প্রসুন্দা। মানে এখনো কিন্তু ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা, আমাদের সময় তো এটা হতোই, প্রচুর অন্ধ লোক মানুষকে বা ব্লাইন্ড পার্সন তারা দেখতে পাচ্ছে না, তাদের হাত ধরে রাস্তা পার করতে করে দিতে দেখা যায়। পৃথিবীর অন্যান্য ব্যস্ত শহরে এভাবে কিন্তু মানুষ এগিয়ে আসেন না। এটা একটা অবশ্যই বাঙালি হিসেবে একটা গৌরবের বিষয় বা গর্ববোধ করি আমিও। তো এই যে জায়গাগুলো মানে সেবামূলক কাজ, মানে হসপিটাল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত মানুষজন যারা ম্যাক্সিমামটাই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু তাদের প্রচুর উন্নতি কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এবং মেডিসিন ফিল্ডে আমি তো ওটা আগেই বললাম। 8 কিন্তু স্ট্রাগলের বছর, কিন্তু স্ট্রাগলটা আপনি যদি করতে পারেন, অর্থাৎ এই বছরটা হাতে হাত দিয়ে বা পায়ের ওপর পা তুলে বসে থাকার বছর একদম না। ইফ ইউ ওয়ার্ক হার্ড, এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু সাকসেস দেখবেন। এখন একটা কথা যেটা চলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা এআই যেটা আসছে, সেটা তো স্ট্রাগলিং এর ব্যাপার নেই, সেখানে আমার কাজই থাকবে না, মানে অকর্মণ্য। সেটা কি আপনি মানেন নাকি মনে করেন যে ওটাতেও নতুনত্ব আসতে পারে যদি 2024-এ এটা প্রচুর বাড়তে থাকে? নতুন যখন কোনো কিছু ইন্ট্রোডাকশন হয় প্রসুন্দা, তখন সেটা নিয়ে নানা রকম বিরুদ্ধ মত, মানুষের মনে ভয়, প্যানিক, ইনসিকিউরিটি কাজ করে। প্রথম যখন আপনি ভাবুন তো, অ্যাম্বাসাডার থেকে যখন মারুতি এসছিল, তো আমরা আমাদের জ্যাঠামশাইদের বলতে শুনেছি ওটার তো দেশলাই বাক্স, একটা হাওয়া লাগলে তুবড়ে যাবে। হ্যাঁ, হয়েছে কি? হয়নি। তো সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে কম্পিউটার আসলে নাকি সব লোক কর্মহীন হয়ে যাবেন, কারণ নাকি আর ভাত ডাল জুটবে না, সেটাও আমরা ছোটবেলাতে শুনেছি। কিন্তু কম্পিউটার যে অন্য একটা দুনিয়া খুলে দিতে পারে, একটা আলাদা কর্মসংস্থানের ব্যাপার হয়ে উঠতে পারে, এটা ওনারা তখন ভাবতে পারেননি। তো এআই প্রযুক্তিটা, এটা হয়তো মানুষ অন্যভাবে কাজে লাগাবে, হয়তো মানুষের ডেভেলপমেন্টে কাজে লাগাবে। আমি খুব পজিটিভ থিঙ্কিং এ বিশ্বাস। না, তাহলে কি আপনি মনে করেন যে এবছর যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে পাস করবে, মানে জয়েন্টে, তারা কি এআই সাবজেক্টটা নিতে পারে? কি সাজেশন দিচ্ছেন ছাত্রছাত্রীর জন্য? তো আপনার একটা বক্তব্য থাকে, এটা ইনোভেটিভ জিনিস কিন্তু স্যাটার্ন ফেভার করে। হ্যাঁ, নিশ্চয়ই করে, ইনোভেটিভ ব্যাপারটা ফেভার করে। এবং যে সমস্ত ইঞ্জিনিয়ারিং যারা পড়তে চাইছেন তাদেরকে বলবো এই বছরটা যারা ভর্তি হবে তারা মানে গো ফর মাইনিং, গো ফর মেটালজি, এগুলোতে কিন্তু মেকানিক্যাল, হ্যাঁ গো ফর মেকানিক্যাল, ইভেন ইলেকট্রিক্যালেও কিন্তু সাফল্য বা কেমিক্যালেও সাফল্য আসার যোগাযোগ রয়েছে। হ্যাঁ, তো সুতরাং সে জায়গায় কিন্তু, এবং কনস্ট্রাকশন সেক্টরে এটা কিন্তু অনেক বড় কিন্তু ডেভেলপমেন্ট আসার জায়গা রয়েছে। লাভলি। তাহলে প্রথমেই আমরা ছাত্রছাত্রীদের সম্বন্ধে শুনলাম, কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি মনে করবেন? মানে সবই যদি ভালো বলেন, আপনি তো ইতিবাচক চরিত্র, হ্যাঁ, তাহলে আর নেতিবাচক থাকে কি করে? আমি একটু নেতিবাচক কথা শুনবো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, along with your cards। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আসবো, কিন্তু তার আগে নেতিবাচক সব থেকে বড় যে ব্যাপারটা হচ্ছে, এটা এর আগেও আমি বলেছি যে
পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, এবং শনি আর মঙ্গল সামনে একটা ত্রিগ্রহী যোগ বলে একটা যোগ তৈরি হচ্ছে, যেক্ষেত্রে মেজর জিনিস যে দুটো গ্রহ পারস্পরিক বিরোধী গ্রহ শনি এবং মঙ্গল কনজাঙ্ক্ট করছে, তো সেটার ফলে অ্যাক্সিডেন্টাল কানেকশন কিন্তু মানুষের বাড়বে, এবং পায়ের নিচের অংশে আঘাত লেগে কিন্তু প্রচুর মানুষ শয্যাশায়ী হয়ে পড়বেন। তো সুতরাং এই জায়গাগুলো কিন্তু শরীর স্বাস্থ্যগত দিকটা বলে না, হেলথ ইজ ওয়েলথ, তো হেলথটাই যদি মানুষের সেক্ষেত্রে মানে চ্যালেঞ্জের মুখে পড়ে, ওয়েলথ দেখার ব্যাপারটা অনেকটা অনিশ্চিত হয়ে যায়। তো সেই ব্যাপারটা আছে। এবার আসছি এবছরে ব্যবসায়, প্রথমেই মাইনাস কার্ড, দ্য টাওয়ার। এক্সিস্টিং অনেক ব্যবসা কিন্তু বা সেই কনসেপ্ট কিন্তু ভাঙতে চলেছে, অর্থাৎ পুরনো বা প্রতিষ্ঠিত ব্যবসার জায়গায় কিন্তু ডিজাস্টার হতে পারে। এবং হ্যাঁ, পুরনো ব্যবসা আর কি, পুরনো ব্যবসা, পুরনো পন্থার ব্যবসা, পুরনো কনসেপ্টের ব্যবসা, একদম একদম এটা হতে পারে। কুইন অফ পেন্টিকলস, কিন্তু মহিলারা ব্যবসায় কিন্তু সাফল্য লাভ করবেন। এবং যে সমস্ত ব্যবসায়ী মানুষরা আজকে আমাদের প্রোগ্রাম দেখছেন, আমি বলবো যে আপনাদের প্রোপাইটারশিপে যদি আপনাদের স্ত্রীর নাম, মায়ের নাম বা কন্যা সন্তানের নাম আপনারা সেক্ষেত্রে মানে নতুন যারা করছেন বা করতে চাইছেন রেজিস্ট্রেশন, তো সেক্ষেত্রে তারা যদি করেন সেক্ষেত্রে কিন্তু ব্যবসার লসের হাত থেকে বাঁচার মানে আশাটা আছে। এবং এ বছর আমরা অনেক মহিলাকে কিন্তু উঠে আসতে দেখব অ্যাজ বিজনেস পারসন, অ্যাজ ফাইন্যান্সিয়ালি মানে সাকসেস এনারা পাবেন। এবং হ্যাঁ, তবে তারা প্রচুর হার্ড ওয়ার্ক করে পারবেন। এই বছরটা হচ্ছে বিজনেসম্যানদের মানে ওই যে যদি আপনি হার্ড ওয়ার্ক করেন, এ বছরের শেষ হাসিটা কিন্তু আপনি হাসবেন। ওকে, আমার এই 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 জায়গাটা থেকে, বিজনেসের জায়গা থেকে, বিজনেস, মহিলা ইত্যাদি অনেকগুলো ঘটনা যেমন ঘটেছে, আমি উদাহরণস্বরূপ আপনি বলছিলেন যে অন্তত দুজন ব্যক্তিত্ব আমরা পেতে পারি, মহিলা এন্ট্রেপ্রেনিয়ার এবছর আমরা পেতে পারি। বাবু, ইয়েস, খুবই ভালো কথা। পশ্চিমবঙ্গেই পাবো কিনা জানি না, তবে হোপফুলি ভারতবর্ষে তো আমরা পাবো। ওয়েট করে আছি। সেটা যদি নীতা আম্বানি হয় তাহলে আর নতুন করে পাওয়ার কিছু নেই, কারণ শি ইজ এক্সিস্টিং। না, দেখুন মানে আমি বলতে চাই যে যারা কাপড়ের ব্যবসা করেন, নীতা আম্বানি যে উত্থান, এই যে আমাদের এখানে যে এই যে বুটিকের প্রোগ্রাম, এরা কিন্তু সব স্বনির্ভর, এদের ফিউচার কি ভালো হতে পারে তাহলে আপনি মনে করেন? হ্যাঁ, অবশ্যই ভালো হতে পারে, অবশ্যই ভালো হতে পারে। আর নীতা আম্বানির কথাটা আপনি যেটা বললেন, মানে উনি হচ্ছেন মানে সেই পতি গরবে গরবিনী। হ্যাঁ, তো নীতা আম্বানি তো খুব মানে সাধারণ মধ্যবিত্ত ঘরের মহিলা, তো সেখান থেকে তার যে মানে উত্থান বা তার যে আজকের যে লাইফস্টাইল বা স্টেটাস, সেটা মানে ক্রেডিট গোজ টু অনলি মুকেশ আম্বানি। এটা মানে তারপরে হয়তো উনি সেই জায়গাটাকে সামলেছেন বা ওনার অনেক সামাজিক ভূমিকা আছে ইত্যাদি প্রভৃতি, কিন্তু নিজে তিনি মাটি কেটে ইমারত খাড়া করেছেন, এটা নীতা আম্বানি নন। সুতরাং পরিশ্রমের দ্বারা সাফল্য লাভ, কঠোর পরিশ্রম, এবং তারপরে কিন্তু সেই মাথায় মুকুট, এটাই হচ্ছে স্যাটার্নের ব্লেসিং। তাহলে আমাদের দ্বিতীয় জায়গাটা হচ্ছে মহিলাদের জন্য, কিন্তু যদি মহিলারা কিছু করতে চান ইতিবাচক, মানে আমি বাড়িতে শুয়ে রয়েছি সেই মহিলা হবে না, ওটা হবে না। ইতিবাচক মহিলাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, 100 বার। আচ্ছা, এবার তৃতীয় প্রশ্ন যেটা করব, আমার ব্যবসাপত্র, চাকরি বাকরি সব জায়গাটা গেল, সেটা যে দুটো স্পেশাল ডেট, শুধু আমি ডেটটা বলছি, জ্যোতিবাবুর জন্মদিন 8, সৌরভ গাঙ্গুলির জন্মদিন 8, এবং একই ডেটে 8th of June। আমার কথাটা হচ্ছে যে 8-এ ভালো কিসে ভালো? হ্যাঁ, 8-এর ভালো হচ্ছে যে সাকসেসটা মানে সেই গ্রানাইট, কারণ এদের জন্ম বৃত্তান্ত বা এদের কার্যকারিতা আমরা প্রত্যেকে জানি, যারা নতুন করে আর বলার কিছু নেই, কিন্তু আপনাকে বলতে হবে 8-এর জন্য তারা কি কি ইতিবাচক হয়েছে, কি কি নেতিবাচক হয়েছে, দুটোই বলবেন। একদম। জ্যোতিবাবু অর্থাৎ আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনার যেহেতু বয়সটা বেশি, সুতরাং ওনাকে দিয়ে শুরুটা করি। প্রয়াত মুখ্যমন্ত্রী, যদি খুব একটা আমি প্রয়াত মানুষদের নিয়ে আলোচনা করি না, কিন্তু হিস্ট্রি দেখলে দেখা যায় যে উনি সাকসেস পেলেন কবে? উনি মুখ্যমন্ত্রী হলেন যখন ওনার বয়স 63, ইফ আই এম নট রং। হ্যাঁ, তো 63 বছর বয়সে প্রসূনদা একজন মানুষ রিটায়ার করে ওই নাতি নাতনি নিয়ে সংসার করেন, ঘরে না বাবা অনেক হয়েছে, এইখানে যাব না, ওখানে যাব না, ঝোল ভাত খাবো, বিশ্রাম করবে, এই মানসিকতা। সেই বয়সে একটা মানুষ তিনি একটা গুরু দায়িত্ব পেলেন, যে পশ্চিমবঙ্গ নামক একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে করা হলো, এবং সেই সময় থেকে দীর্ঘ 34 বছরের হিস্ট্রি,
লেফট ফ্রন্টের, কিন্তু তার মধ্যে জ্যোতিবাবুর মানে শাসনকাল হচ্ছে কত, 24 বছর। 24 বছর। হ্যাঁ, তো সুতরাং 24 বছরের একটা মুখ্যমন্ত্রিত্ব এবং সাকসেসফুলি উনি সেটাকে চালিয়ে গেছেন। তো সুতরাং আপনি যে রাজনৈতিক মতাদর্শের বিশ্বাসী হন বা না হন, আমি একদম পলিটিক্যাল পার্সন না, কিন্তু মানে নাম্বার 8-এর মানে সাফল্যের হ্যাঁ, মানে জায়গাটা বিরাট শুধু রেকর্ড করতে পেরেছেন, ইয়ে করেছেন। হ্যাঁ, খুব এটা একটা তো হ্যারাস একালো হননি, মানে তার এই তার তার কার্যকালে পুরো জীবনে খুব যে একটা তিনি তাত্ত্বিক মার্কসিস্ট ইত্যাদি ছিলেন তা না, না। বরং এলিট শ্রেণীর ব্যারিস্টার, হাইফাই ফ্যামিলি, হ্যাঁ। বড়লোকের বাড়ির হ্যাঁ, ছেলে। কিন্তু- এটা যেমন বাস্তব, কিন্তু তেমন তার তার রাজনৈতিক প্রধানমন্ত্রী হওয়াটা হয়নি, তিনি বলেছিলেন ঐতিহাসিক হিস্টোরিক ভুল। ব্লান্ডার। সেটা কি নেগেটিভ? সেটা দয়া করে দেখবেন একটু। আপনাদেরকে বলি যে এই ব্যাপারগুলোকে খুব রিমার্কেবল, এগুলো এত মিলছে এবং শ্রীময়ী এত মিলিয়ে দিচ্ছে আপনাদের জীবনেও। ও তো বলেছে যে 97% মিলিয়ে দেবে। yes, it was a historical blunder. It was a historical blunder. আমরা ছবিটা দেখে নিতে চাই। আমরা কেন ছবিটা- বলছেন এই ছবিটাতে? হ্যাঁ, এটা এই যে দেখুন, মানে এটা বিশাল বিরোধের মানে 5 of wands, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাঝখানে একজন বা দুজন লোক এবং তাদেরকে বৃত্তটা ঘিরে ফেলেছে। তো নিজেদের মধ্যে বিরোধের কারণে তারা এই যে বিশাল সুযোগটা ছিল, তারপরেই আসতো হুইল অফ ফরচুন। তো সুতরাং এরপরে ভারতবর্ষের ইতিহাসে বামপন্থী বা এদের একটা আলাদা ভূমিকা তৈরি হতো বা আলাদা একটা পজিশন তৈরি হলো না। না, হলো না, এবং সেই যে হলো না তারপর কিন্তু আজও হয়নি, এখন শূন্য হয়ে গেছে। হ্যাঁ। তো যাই হোক। হ্যাঁ, ওইটা হচ্ছে ফ্যাক্টর। খুব বিতর্কিত প্রশ্ন আপনি জিজ্ঞেস করলেন, আমি উত্তর না, দিলাম। দিস ইজ নট সার্টেনলি বিতর্কিত। হ্যাঁ। হোয়াট ইজ রিয়েল অ্যান্ড রয়্যাল, হ্যাঁ, উই ক্যান দিস ইজ ডিসকাস দ্য সেম। হ্যাঁ, দিস ইজ রিয়েল। তো এটা দ্বিতীয় একটা চরিত্র সত্যি মিস্টেক ছিল। সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আমার খুব মানে প্রথমে ক্রিকেটে পছন্দের এলেন, ব্যক্তিত্ব। প্রথম ক্রিকেটে এলেন 1996। একটা ম্যাচ খেলার পর, না, আই বেগ ইউ পার্ডন, প্রথম খেলতে এলেন 1992। একটা ম্যাচ খেলে 4 বছরের জন্য আবার নির্বাসন, তারপরে ফিরে আসলেন, তারপরে ক্যাপ্টেন হলেন, আবার নির্বাসন, আবার ফিরে আসলেন, এইভাবে। তো ইতিবাচক কোনটা, নেতিবাচক কোনটা? ইতিবাচকের মধ্যে আছে সৌরভের ফাইটিং স্পিরিট। সৌরভ গাঙ্গুলি আমাদের প্রথম মানে আমরা সেই সময় আমাদের বয়সও অনেক কম, তা উনি প্রথম মানে সেই মাইন্ডসেটটা তৈরি করে দিয়েছিলেন ইন্ডিয়া টিমে, যে অস্ট্রেলিয়ার মতো টিমকে হারানো যায়। হ্যাঁ, মানে সাদা চামড়ার গর্বটা থাকবে না। হ্যাঁ, আমরা ইন্ডিয়ান, উই ক্যান ডু, আমরা এই ফাইটটা করতে পারি। এই যে ফাইটিং স্পিরিট, এটা বাঙালির মধ্যে কিন্তু তার আগে কতটা ছিল আমি জানি না, কিন্তু সৌরভের সময় থেকে আমরা ভাবতে পারলাম হ্যাঁ পারে, তো ইন্ডিয়া টিম পারে। না না, ওদের সাথে ওই মানে শ্রীলঙ্কার খেলা মানেই আমরা মন খারাপ করে বসে থাকবো, বা পাকিস্তানের বোলারদের সামনে এই রে আসলো আমাদের ওটা যেটা মনে হতো টেনশন, সেটা না। অস্ট্রেলিয়া কই বাত নেই, লড়ে যাও বাঙালি। তো এই যে জায়গাটা, লড়াকু মানসিকতা, এর জন্য তাকে স্যালুট জানাতেই হয়। এবং তিনি বহুবার প্রমাণ করেছেন যে বিদেশে গিয়েও ম্যাচ জিতে আসা যায়। হ্যাঁ, তা তো করেছেন 100 বার। একাধিকবার তিনি করেছে। এরপর যিনি আসলেন অস্ট্রেলিয়ান টক্কর চ্যাপেল, নির্বাসন, এবং তারপরে দেখা গেল ওই সৌরভ একজন অন্য সৌরভ, যেটা আমাকে খুব মানে আশ্চর্য করেছিল, মুগ্ধও করেছিল। ডাবল সেঞ্চুরিও ছিল। হ্যাঁ, সেগুলো তো পরে, তার গৌরব গাথার পরে হচ্ছে যখন মানে তাকে সরিয়ে দেওয়া হলো পলিটিক্স করে, রাহুল দ্রাবিড়কে আনা হলো, যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো তিনি তখন রঞ্জি ম্যাচের জন্য কিন্তু যাচ্ছেন এবং নিজে উইকেট নিয়ে যাচ্ছেন, এরকম দৃশ্য বহু ভারতীয় দেখেছে, এবং এইখান থেকেও তিনি উঠে এসছেন। এই হচ্ছে নাম্বার 8। তারপরে তিনি বিসিসিআই এর প্রেসিডেন্ট হলেন, তারপর বিসিসিআই এর প্রেসিডেন্ট, মানে উঠেছেন, পড়েছেন একদম, ফের তাকে সরে যেতে হলো। হ্যাঁ, কিন্তু তলিয়ে যাননি, আবার উঠে এসছেন। এখন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার। তো সুতরাং এই নাম্বার 8-এর সাকসেসটা, লেট সাকসেস, হোঁচট খেতে খেতে সাকসেস, লাইফে বহুবার হার্ডলস পেরোনোর সাকসেস, হ্যাঁ, মানে কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ, কিন্তু যখন সাকসেসটা আছে মানে এসছে, তখন সেই বলে না যে সবুরেই মেওয়া ফলে। স্যাটার্নের সাকসেস আপনাকে দীর্ঘস্থায়ী সাকসেস দেবে, মানে সাফল্যটা গ্রানাইট হয়ে যাবে পায়ের তলার সুতরাং মাটিটা। যাদের 8 তারিখে জন্মদিন, মানে 8 তারিখ যাদের আছে, তারা দয়া করে, আর দেখুন আমাদের টেলিফোন নাম্বার যাচ্ছে, যাদের যা প্রয়োজন, আমি প্রথমেই বলি এটা লাইভ অনুষ্ঠান না, রেকর্ডেড, কাজেই
আপনারা ফোন করে কথা বলবো, কথা বলতে গেলেও আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে। প্রত্যেকদিন তিনি টেলিফোন ধরেন এবং কথা বলা মানেটা হচ্ছে সেটা কিন্তু পেশার কথা। কথা যা বলার তিনি টিভিতে বলছেন, বাকিটা কিন্তু একেবারেই সাপেক্ষ, খরচ সাপেক্ষ। আপনাকে পয়সা খরচ করে এসেই দেখাতে হবে। কেন? সেটা অপরাধ কিসে? আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের সঙ্গে ফোনে আপনি কথা বলতে পারেন, বা আপনি কোনো ডাক্তারের টিভি প্রোগ্রাম দেখে খুব মজা পেলেন, না বড় ডাক্তার। আচ্ছা প্রসূনদা, একটা আমরা সময় যেহেতু খুব সংক্ষিপ্ত বলে দিচ্ছি যে মানে আগরতলা এবং গুয়াহাটিটা আমি কিন্তু একদম মানে 18 থেকে 20-র মধ্যে আমি দুটো জায়গাতেই যাব। বিস্তারিত যোগাযোগের জন্য আমার বুকিং নাম্বারগুলোতে যেন তো ফোন করে নেন। সুতরাং আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু এটা পেশাদারি। এবার কি ভিজিট, কি বৃত্তান্ত, কি প্রতিকার, ছোট্ট করে শেষ দিকে গিয়ে বলি। অমাবস্যার পুজোটা আপনি বরাবরই ধরেন। একদম সামনে রটন্তী কালী পুজো, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে, একদম সম্ভবত 11 বা 12 তারিখে। হ্যাঁ ওরকমই তো সেটার জন্য কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে, কি বৃত্তান্ত, বা সেটা কেন এই পুজোটার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রয়োজন কতটা? সম্পৃক্ত থাকার প্রয়োজন যে অমাবস্যা তিথি মানে যেটা হয় নো মুন যেটাকে বলা হয় ইংলিশে। তো যাই হোক, এক্ষেত্রে যে মানে লাইফের যে বাধাগুলো থাকে আমাদের, ধরুন চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু কিছুতেই ক্লিক করছে না, অনেক দিন ধরে চেষ্টা করছে ছেলে বা মেয়ের বিয়ের জন্য, মুখের কাছে মানে যোগাযোগগুলো ঘুরছে কিন্তু শেষ মুহূর্তে একটা অনিশ্চিত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলোকে গ্রহগত জায়গাগুলো থেকে সমাধান করে দেয়া হয়। এবং কেরিয়ারে একদম সামনেই কিন্তু বড় বড় পরীক্ষাগুলো, আমাদের বোর্ডের এক্সামগুলো আসতে শুরু করেছে, এবং যাতে সাকসেসটা আসে সে কারণেও কিন্তু, এবং পরীক্ষায় নাম্বার বাড়ে, কেরিয়ারটা যাতে একটা মানে স্থিতিশীল জায়গাতে আসে, সে সমস্ত কাজগুলো কিন্তু এই সমস্ত মানে পুণ্যাহ তিথি যেগুলোকে বলা হয়, পাওয়ারফুল তিথি, তাতে কিন্তু করে দেওয়া হয় এবং সেক্ষেত্রে সাফল্য আসে। আপনার নিজের বাড়িতে তো কালী পুজো করেন? আমার বাড়িতে পুজো হয়। হ্যাঁ, সেটা একটু বলে দিন। হ্যাঁ, তো যে রটন্তী কালী পুজো বা যেটা প্রত্যেক মাঘী কালী পুজো, যেটা হ্যাঁ মাঘ মাসের যেটা পুজোটা রটন্তী কালী পুজো, তাতেও আমার বাড়ির যে মা তারা রয়েছেন মন্দিরে, অবশ্যই সেক্ষেত্রে পুজো হবে। যারা পুজো দিতে চান তারা চেম্বারে এসে দিতে পারেন, আমার বুকিং নাম্বারে ফোন করে সেক্ষেত্রে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, জিপে নাম্বার এবং ইত্যাদি রয়েছে। যারা অনলাইনে পুজোটা দিতে চান, এবং অবশ্যই সেক্ষেত্রে ঠিকানাপত্রগুলো আপনারা জানিয়ে দেবেন যে পুজোটা হওয়ার পর প্রসাদ এবং নৈবেদ্য আপনাদের বাড়িতে পৌঁছে সেক্ষেত্রে দেওয়ার ব্যবস্থা আছে। তো পুজোর পরে যারা মানে পুজো দিয়ে থাকেন আমার বাড়িতে, তো সেক্ষেত্রেও কিন্তু এরমভাবে প্রত্যেকটা তিথি নক্ষত্রে কিন্তু সেক্ষেত্রে প্রসাদ এবং নৈবেদ্য ঠাকুরের আশীর্বাদে অবশ্যই দেয়া হয়। এবং সামনে যাদের পরীক্ষা তাদের একটি জিনিস দেয়া হয়, পরীক্ষার আগে কিন্তু এটা শেষ অমাবস্যা, যে পেনগুলোকে কিন্তু এনার্জাইজ করে দেয়া হয় যাতে তাদের মার্কসটা বাড়ে। তো সুতরাং তার জন্য কি করতে হবে, একটু বুকিং নাম্বারে কল করতে হবে, ডিটেলটা আমার অ্যাসিস্ট্যান্টরা বলে দেবে। না আর ধরুন মাধ্যমিক বা হায়ার সেকেন্ডারির আগে এটা কিন্তু লাস্ট অমাবস্যা, কাজেই তাদের যাতে মনোযোগ বাড়ে, পরীক্ষাটা যাতে সুস্থ শরীরে দিতে পারে এবং মার্কসটা যাতে ঠিকঠাক ক্যারি করতে পারে, সেটার জন্য ক্রিয়াকর্মগুলো করবার জন্য মানে আর কিছু সময় নেই, শেষ অমাবস্যা যেটা আপনি বললেন, তো ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন। এবারে একেবারে শেষ করার পালা। আমি চটজলদি আপনাদের বলি যে তলায় ফোন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে আপনাকে ফোন করতে হবে। আর 5টা জ্যোতিষ অনুষ্ঠানে থেকে এটা ডিফারেন্ট, আপনাকে ফোন করতে হবে, আপনাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি শ্রীময়ীদি মনে করেন যে আপনার সঙ্গে কথা বলবেন, তাহলে কথা বলবেন। বেটার হচ্ছে অনলাইনে দেখা, অনলাইনের ব্যাপারটা একটু ছুঁয়ে যায়। অনলাইনের ব্যাপার সারা ভারত কেন সারা পৃথিবী থেকেই মানুষ যোগাযোগ করেন, কারণ বয়সের কারণে, অসুস্থতার কারণে, কোভিড পরবর্তী সিচুয়েশনে অনেকে এসে পৌঁছতে পারেন না। স্মার্টফোন সকলের হাতে আছে, না হলে ছোট ফোন থেকেও তারা ফোন করতে পারেন। টাইমটা শুধু আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে নিয়ে নেবেন, সিস্টেমটা জেনে রেখে দেবেন। তো সেক্ষেত্রে অবশ্যই অনলাইনে তারা আমার সাথে আলোচনা করে, এবং একটা বিশ্বাস নিয়ে আপনারা ফোন করতে পারেন যারা চেম্বারেও আসেন, যে আপনার সাথে আমার কি কথা হলো বা আপনার কি সমস্যা, সেটা অন্তত আমি চেম্বারের বাইরে এবং আমার পরিবারের সঙ্গেও কিন্তু শেয়ার করি না। এটুকু বিশ্বাস এবং ভরসা নিয়ে দেখা হবে সামনের শনিবার রাত্রি 8টায়। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। নমস্কার, সকলে ভালো থাকুন।